আচ্ছা, আগের দিন তোমাদের ওই স্পাইরোগাইরার সংশ্লেষ অবধি পড়ানো হয়েছিল। আজকে প্যারামেশিয়ামের সংশ্লেষটা হবে। তো প্যারামেশিয়ামটা হচ্ছে এককোষী প্রাণী, তোমরা জানো। তো এরা বেশিরভাগই মিষ্টি জলে বসবাস করে। তো প্যারামেশিয়াম এমনিতে অযৌন দ্বিবিভাজন যে পদ্ধতি আগে পড়েছিলে তোমরা, সেই পদ্ধতিতে বংশবিস্তার করে পড়েছিলে। তো এরা কখন যৌনধারণ করে? এরা হচ্ছে দীর্ঘদিন ধরে যখন দ্বিবিভাজন দ্বারা অযৌনধারণ করছে, তো করতে করতে ওরা শারীরবৃত্তীয়ভাবে এবং বিপাকীয়ভাবে একটা দুর্বল হয়ে পড়ে, ঠিক আছে? তখন ওরা যৌনধারণের জন্য লিপ্ত হয়। তো যৌনধারণ কিভাবে করে ওরা, সেটা তোমাদের একটু দেখাবো। ধরো প্রথমে দুটো যে প্যারামেশিয়াম আছে, প্রথমে ধরো দুটো প্যারামেশিয়াম কাছাকাছি আসে, ঠিক আছে? তোমরা জানো প্যারামেশিয়ামের গায়ে অসংখ্য সিলিয়া থাকে। সিলিয়ার দ্বারা ওরা গমন করতে পারে। তো প্যারামেশিয়ামের দেহের মধ্যে একটা ম্যাক্রো, একটা বড় আর একটা মাইক্রো অর্থাৎ ছোট নিউক্লিয়াস থাকে। প্রথমে দুটো প্যারামেশিয়াম যখন কাছাকাছি মিলনের জন্য আসে যৌনধারণ করবে বলে, তখন ওদেরকে বলা হয় কনজুগ্যান্ট, ঠিক আছে? এক একটাকে কি বলা হয়? কনজুগ্যান্ট, মানে যেহেতু কনজুগেশন করতে আসছে এটাকে কনজুগ্যান্ট বলা হয়। তো দুটো প্যারামেশিয়াম পাশাপাশি আসার পর ওদের যে প্রাচীর দুটো রয়েছে, মানে যেই সংযোগস্থলটা আর কি, এই সংযোগস্থলের প্রাচীরটা দ্রবীভূত হয়ে যায়। এবং এরপর যেটা হয় সেটা হচ্ছে এই যে দুজনের যে মাইক্রোনিউক্লিয়াস রয়েছে, এই মাইক্রোনিউক্লিয়াসগুলো মিওসিস বিভাজন করতে থাকে। এই মাইক্রোনিউক্লিয়াসগুলো মিওসিস বিভাজন করতে থাকে। পরপর দুবার এরা মিওসিস কোষ বিভাজন করে। পরপর দুবার মিওসিস কোষ বিভাজন করে, অর্থাৎ একটা মাইক্রোনিউক্লিয়াস থেকে চারটি মাইক্রোনিউক্লিয়াস উৎপন্ন হয়, ঠিক আছে? মিওসিস প্রক্রিয়া। এরপর যেটা হয়, এই চারটি মাইক্রোনিউক্লিয়াসের মধ্যে তিনটি মাইক্রোনিউক্লিয়াস, প্রত্যেকের তিনটি মাইক্রোনিউক্লিয়াস হচ্ছে বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে? বিলুপ্ত হওয়ার পর যে অবশিষ্ট মাইক্রোনিউক্লিয়াসটা পড়ে থাকছে, অর্থাৎ এই রকম ছবিটা হবে, দেখো, ঠিক আগে যেরকম ছিল এই অবস্থায় চলে আসে। এরপর কি হয়, এই ম্যাক্রো আর মাইক্রোনিউক্লিয়াস দুটো আবার মিলিত হয়ে যায়। এই ম্যাক্রোনিউক্লিয়াস আর মাইক্রোনিউক্লিয়াস দুটি আবার মিলিত হয়ে যায়। ব্যাপারটা ঠিক এরকম, ম্যাক্রো আর মাইক্রো নিউক্লিয়াস দুটি মিলিত হয়ে গিয়ে একটি করে বড় নিউক্লিয়াস গঠন করে, ঠিক আছে? এরপর যেটা হয়, এটা পুরোপুরি মিলিত হয়ে যায়, মানে একটা কোষ হয়ে যায় আর কি, একটা দেহ হয়ে যায়। এই দুটো নিউক্লিয়াস আবার মিলিত হয়ে যায়, মিলিত হয়ে গিয়ে একটি নিউক্লিয়াস গঠন করে, ঠিক আছে? এবার এই একটি নিউক্লিয়াস তৈরি হওয়ার সময় তার আগের অবস্থা যেটা থাকে সেটাকে বলা হয় সিনক্যারিয়ন। মাইক্রোনিউক্লিয়াসগুলো প্রথমে যেটা ছিল, দেখো, ম্যাক্রোনিউক্লিয়াস আর মাইক্রোনিউক্লিয়াস ছিল। কি হলো, এদের মধ্যে যে মাইক্রোনিউক্লিয়াসটা সেটা মিওসিস বিভাজন করলো দুবার করে, চারটি নিউক্লিয়াস তৈরি করলো। চারটি নিউক্লিয়াসের মধ্যে তিনটি তিনটি করে বিলুপ্ত হয়ে গেল, একটা করে পড়ে রইলো, দুটো যুক্ত হলো, যুক্ত হয়ে গিয়ে ম্যাক্রোনিউক্লিয়াস তৈরি করলো। এবার এদের দুজনের মধ্যে কি হবে? ফিউশন হবে। তখন এটাকে আমরা বলছি সিনক্যারিয়ন। হয়ে গিয়ে একটা নিউক্লিয়াস তৈরি হলো। এই নিউক্লিয়াসটা আবার মাইটোসিস বিভাজন করবে। কতবার মাইটোসিস বিভাজন করবে? 4বার করে। কি হবে? 8টা নিউক্লিয়াস গঠন করবে। এই একটা থেকে মোট 8টা তৈরি হবে। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? এবার এই 8টা থেকে 4টে অপত্য প্যারামিশিয়াম গঠিত হবে, যার মধ্যে একটা করে, এই যে 8টা রয়েছে আর কি, 8টা যে মাইক্রোনিউক্লিয়াস রয়েছে সেগুলোর মধ্যে থেকে একটা করে ম্যাক্রো, একটা করে মাইক্রো, একটা করে ম্যাক্রো, একটা করে মাইক্রো, একটা করে ম্যাক্রো মাইক্রো ম্যাক্রো মাইক্রো, এরকম করে অপত্য প্যারামিশিয়ামগুলো গঠিত হবে। আবার এই প্যারামিশিয়ামগুলো
কনজুগেন্ট হিসাবে কনজুগেশন করবে এবং একইভাবে অপত্য তৈরি করবে। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো যেটা পড়ব সেটা হচ্ছে কি যৌন জননের সুবিধা। যৌন জননের সুবিধা। যৌন জননের ফলে কি সুবিধা হয়? যৌন জননের ফলে দেখো ভেদ বা প্রকরণ, মানে আমরা জানি যৌন জননের ক্ষেত্রে যে গ্যামেট উৎপাদন করার যে প্রক্রিয়াটা সেটা মিওসিস প্রক্রিয়া হয়, তাই তো? তাহলে মিওসিস প্রক্রিয়া হলে আমরা জানি ক্রসিং ওভার হয়, আর ক্রসিং ওভার হলেই ভেদ বা প্রকরণ বা ভেরিয়েশন বা মিউটেশন দেখা যাবে, মানে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য উৎপন্ন হয় এবং সেই অপত্যটা হচ্ছে নতুন পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিতেও পারে, অর্থাৎ অভিযোজন করতে পারে। তারপরে তাদের মধ্যে অভিব্যক্তিও ঘটে যায়। তারপরে আর যে অপত্যগুলো উৎপন্ন হয় সেগুলো যেহেতু নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে, মানে কি তাদের মধ্যে জীবনী শক্তি, তেজস্বী শক্তি অনেক বেশি হয়। ঠিক আছে? আর যৌন জননের অসুবিধা কি? যৌন জননের ক্ষেত্রে এখানে দুটো বিপরীত লিঙ্গের প্রয়োজন হয়, যেটা কখনো কখনো প্রকৃতিতে পাওয়া নাও যেতে পারে। ঠিক আছে? তারপরে স্ত্রী গ্যামেট আর পুং গ্যামেটের মিলনের জন্য যথেষ্ট সুযোগ থাকতে হবে। নিষেধ ঘটাও খুব একটা সহজ নয়। অনেকটা সময়ের প্রয়োজন হয়, আর জটিল, পদ্ধতিটাও জটিল, আর এক্ষেত্রে গ্যামেটের অনেক অপচয় হতে পারে। এগুলো হচ্ছে কি যৌন জননের অসুবিধা। ঠিক আছে, আমরা নেক্সট যে টপিকটা পড়বো সেটা হচ্ছে অপুংজনি। অপুংজনি, যেটাকে ইংরেজিতে বলা হয় পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস। তো অপুংজনি ব্যাপারটা কি? এটা হচ্ছে একটা জনন পদ্ধতি, যেই পদ্ধতিতে যে ডিম্বাণুটার সাথে শুক্রাণুর মিলন হয়নি, অর্থাৎ নিষেক হয়নি, মানে অনিষিক্ত ডিম্বাণু। অনিষিক্ত ডিম্বাণু থেকে যখন অপত্য জীব সৃষ্টি হয় তখন আমরা সেটাকে বলছি অপুংজনি, মানে নিষেক হবার আগেই ডিম্বাণু থেকে নতুন অপত্য জীব সৃষ্টি হচ্ছে। অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য সৃষ্টির যে প্রক্রিয়া সেটাকেই আমরা বলছি পার্থেনোজেনেসিস বা অপুংজনি। ঠিক আছে, এই পার্থেনোজেনেসিস কাদের দেখা যায়? বেশিরভাগই নিম্ন শ্রেণীর উদ্ভিদে দেখা যায়, যেমন মিউকর, স্পাইরোগাইরা। এছাড়া মৌমাছি এবং বোলতাতেও দেখা যায়। মৌমাছি, বোলতা, এই সমস্ত প্রাণী, এছাড়া মিউকর, স্পাইরোগাইরা ইত্যাদি উদ্ভিদে দেখা যায়। আচ্ছা, তোমরা পার্থেনোকার্পি কি পড়েছো? আগে ক্লাস 10-এ পড়েছো পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি জিনিসটা কি? পার্থেনোকার্পি কি না, হরমোন প্রয়োগ করে যদি আপেল, আঙুর, কলা এই সমস্ত সপুষ্পক উদ্ভিদের নিষেক ছাড়াই, মানে ডিম্বাণু থেকে সরাসরি ডিম্বাশয়ের পরিস্ফুটন ঘটিয়ে বীজবিহীন ফল তৈরি করা হয়, সেটাকে বলা হয় পার্থেনোকার্পি ফল। আর ওই পদ্ধতিটাকে বলা হয় পার্থেনোকার্পি। আর ওই পার্থেনোকার্পি পদ্ধতির মাধ্যমে তৈরি ফলটাকে বলছি আমরা পার্থেনোকার্পি ফল। যেমন আপেল, আঙুর, কলা, এটা কিন্তু হরমোন প্রয়োগ করে করা হয়। ঠিক আছে, বীজবিহীন ফল উৎপাদন করা হয়, ব্যাপারটা একই। অপুংজনির মতো পার্থেনোকার্পি ব্যাপারটা একই, দুটোই হচ্ছে অনিষিক্ত ডিম্বাণু থেকে হয়। এটা অপুংজনিটার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে এখানে হরমোন প্রয়োগ করা হচ্ছে না, আর পার্থেনোকার্পির ক্ষেত্রে এখানে হরমোন প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এরপর নেক্সট আমরা পড়বো অপুংজনির প্রকারভেদ। অপুংজনির প্রকারভেদ। দেখো, অপুংজনিকে মোটামুটি দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। তো প্রাকৃতিক অপুংজনি যেটা, সেটা মানে পরিবেশের স্বাভাবিক নিয়ন্ত্রণ, মানে পরিবেশে যেরকম স্বাভাবিক পরিবেশ সেই পরিস্থিতির উপর ডিপেন্ড করেই যে অপুংজনিটা হচ্ছে, যেখানে বাহ্যিকভাবে আমাদের কোনো শর্ত প্রয়োগ করতে হচ্ছে না, সেটাকে আমরা বলছি প্রাকৃতিক অপুংজনি, মানে পরিবেশের উপর ডিপেন্ডেন্ট যে অপুংজনিটা। এটা আবার দুই প্রকারের হয় প্রাকৃতিকটা, যেমন ধরো হ্যাপ্লয়েড প্রাকৃতিক অপুংজনি, আর একটা হচ্ছে ডিপ্লয়েড। তো এরকম ব্যাপারটা দেখো, যদি অনিষিক্ত ডিম্বাণু, যদি ডিম্বাণুটা হ্যাপ্লয়েড হয়, সেই হ্যাপ্লয়েড অনিষিক্ত ডিম্বাণু থেকে যদি অপত্য সৃষ্টি হয় তখন আমরা সেটাকে বলছি হ্যাপ্লয়েড প্রাকৃতিক অপুংজনি। এটা স্পাইরোগাইরা, মিউকর, বোলতা, মৌমাছি এদের দেহে হয়। আর ডিপ্লয়েড, যদি
অনিষিক্ত ডিম্বাণুটা ডিপ্লয়েড প্রকৃতির হয়, অর্থাৎ 2n প্রকৃতির হয়। তার থেকে যদি অপত্য সৃষ্টি হয় তখন আমরা সেটাকে বলছি ডিপ্লয়েড প্রাকৃতিক অপুঞ্জনি। যেমন ডাফনিয়া, ডাফনিয়া একটা জলজ প্রাণী, এটা বিশুদ্ধ জলে দেখা যায়। সেই ডাফনিয়ার মধ্যে এইরকম ডিপ্লয়েড অপুঞ্জনি দেখা যায়। নেক্সট আমরা পড়বো কৃত্রিম অপুঞ্জনি। কৃত্রিম অপুঞ্জনি মানে কি? কৃত্রিমভাবে আমরা অপুঞ্জনি করার চেষ্টা করছি। এটা এখানে যদি আমরা কোনো তাপমাত্রার পরিবর্তন করি, তারপরে কোনো রশ্মি প্রয়োগ করি, বিদ্যুৎ দিই, যান্ত্রিক শক্তি প্রয়োগ করি, করে যান্ত্রিক শক্তি প্রয়োগ করে যদি আমরা অপুঞ্জনি করার চেষ্টা করি, মানে কৃত্রিমভাবে যদি অনিষিক্ত ডিম্বাণু থেকে নতুন অপত্য তৈরি করার সৃষ্টি করি, তাহলে আমরা সেটাকে বলছি কৃত্রিম অপুঞ্জনি। ঠিক আছে? তো এরপর আমরা যেটা পড়ব অপুঞ্জনির গুরুত্ব। অপুঞ্জনির গুরুত্ব, অপুঞ্জনির গুরুত্বটা কি? অপুঞ্জনির মাধ্যমে আমরা হচ্ছে অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি পূর্ণাঙ্গ প্রাণী পেতে পারি। ফলে যৌনজননের মতো এটা একটা জটিল পদ্ধতি অবশ্যই নয়, এখানে নিষেকের প্রয়োজন হচ্ছে না, আর এখানে আমরা কৃত্রিমভাবে বাহ্যিক শর্ত প্রয়োগ করে অপুঞ্জনি করতে পারি। এগুলো হচ্ছে কি গুরুত্ব। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকবে। পরের দিন আমরা জীবনচক্রের দশা থেকে পড়ব।